প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 11-এর সায়েন্স গ্রুপের স্টুডেন্টদের জন্য ভিডিও ক্লাসে এসেছি। আজকে আমি ক্লাস 11-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অর্থাৎ ভৌতরাশির পরিমাপ এবং মাত্রা, ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশন অ্যানালিসিস। ওই অংশটুকু একটু বোঝানোর চেষ্টা করছি। একটু বলে রাখি যে মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশন অ্যানালিসিস এই অংশটা 11-এর সিলেবাসের মধ্যে আছে ঠিকই, কিন্তু ফিজিক্সের সাথে এর রিলেশন কিন্তু সব সময়, অর্থাৎ ফিজিক্স পড়তে গেলে ডাইমেনশন অ্যানালিসিস ইজ আ ফান্ডামেন্টাল থিং, অর্থাৎ ডাইমেনশন অ্যানালিসিস ছাড়া কিন্তু ফিজিক্স নিয়ে এগোনো যাবে না। সুতরাং এইটার ব্যাপারে কনসেপ্টটা সবার ক্লিয়ার থাকা দরকার। চল আমরা একটু ক্লাসটা করি। দেখো, আমরা ক্লাস 9-এ একটুখানি পড়েছিলাম ভৌতরাশির পরিমাপ বলে যে অধ্যায়টা ছিল, সেখানে ভৌতরাশিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। একটু বোর্ডের দিকে ফলো করো। দেখো, রাশিকে দুভাবে ভাগ করা হয়েছিল, মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। এখন মৌলিক রাশি কারা ছিল? যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার, তারা মানে এরা সম্পূর্ণ অন্যদের উপর নির্ভরশীল নয়, এরা হচ্ছে মৌলিক রাশি। এবং এর সংখ্যা কিন্তু লিমিটেড, মূলত 7টা মৌলিক রাশি আছে। আর ডিরাইভড কারা? এই মৌলিক রাশিগুলোর সাহায্যে আমরা অন্যান্য যে প্রচুর ভৌত রাশি, মানে হাজার হাজার যে ভৌত রাশিগুলো হয়, যেমন ফোর্স, ভেলোসিটি এক্সেট্রা, এই ভৌত রাশিগুলোকে আমরা মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করি। এই যে রাশিগুলো যারা অন্যান্য রাশির উপর ডিপেন্ড করে, তারা হচ্ছে লব্ধ রাশি। এখন এই দুটো জিনিস কেন বললাম, তার কারণ হচ্ছে দেখো, ডাইমেনশন বা মাত্রাটা কি। আমরা যে মৌলিক রাশিগুলি রয়েছে তাদের মোট 7টা মৌলিক রাশি, তাদের মাত্রাগুলোকে আমরা নির্দিষ্ট অক্ষর দ্বারা চিহ্নিত করি। কি কি একটুখানি দেখে নাও। 7টা মৌলিক রাশি কি কি? ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো তোমরা 9-এ পড়েছো। এছাড়াও তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা বা উষ্ণতা, পদার্থের পরিমাপ, উদ্দীপন প্রাবল্য, এই 7টা মৌলিক রাশি আছে। তাদের যে মাত্রাটা, সেইগুলোকে কি ধরা হয়েছে? ভরের মাত্রাকে এম, বড় হাতের, সব ক্যাপিটাল লেটার এখানে। দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রাটি সব কিন্তু ক্যাপিটাল লেটার, মাথায় রাখতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রা, তার মাত্রাটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল আই। তাপমাত্রা, এইটা হচ্ছে থিটা চিহ্ন, হ্যাঁ, এটা ক্যাপিটাল থিটা। নর্মাল থিটা যেরকম এরকম হয়, ক্যাপিটাল থিটাতে একটু গোল করে তার ভেতরে এরকম একটা দাগ দিয়ে দিতে হয়, এটা হচ্ছে ক্যাপিটাল থিটা। ওকে। তাপমাত্রা, পদার্থের পরিমাপ, সেটাকে ক্যাপিটাল এন, এবং দীপন প্রাবল্য ক্যাপিটাল জে। এই কটা মৌলিক রাশির মাত্রাগুলোকে এই কটা সিম্বলের সাহায্যে দেখানো হয়। এবং এদের সাহায্যে আমরা যে লব্ধ রাশি অর্থাৎ ডিরাইভ যে কোয়ান্টিটিগুলো রয়েছে, তাদের ডাইমেনশনগুলোকে আমরা ডিরাইভ করে নিতে পারি। কিরকম? যে ডিরাইভ কোয়ান্টিটির কথা বলছি, সেটা এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর কিভাবে ডিপেন্ড করে, সেইটা আগে আমাদের জানতে হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, তোমরা ক্লাস 9-এ করেওছো, তাও একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই একটু মনে করানোর জন্য। যেমন ঘনত্ব বা ডেনসিটি। আগে কিন্তু রিলেশনটা আমাকে জানতে হবে। ঘনত্ব ডেফিনেশন অনুযায়ী মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ ওপরে চলে যাবে ভর আর নিচে হচ্ছে আয়তন। দেখো, ভরের, তাহলে তুমি এবার মাত্রাটা একটু ভেবে দেখো। ঘনত্বর মাত্রা যদি বের করতে চাও, তাহলে ডাইমেনশন অফ ডেনসিটি কি হবে? ওপরে ডাইমেনশন অফ মাস, ডাইমেনশন অফ মাস কি আছে? ক্যাপিটাল এন। দেখো, আবার আয়তনের ডাইমেনশন কি হয়, মানে ভলিউমের ডাইমেনশন কি হয়? দেখো, একটা ভলিউম করতে গেলে আমাকে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, অথবা তুমি যদি অন্য একটা কিউবের কথা ভাবো, কিউবের ভলিউম হচ্ছে বাহু কিউব, তার মানে 3টে বাহুর গুণফল, প্রত্যেকটা বাহু একটা করে দৈর্ঘ্য, এল ইন্টু এল ইন্টু এল, মানে এল কিউব। তাহলে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। এই বসিয়ে দেওয়া হলো। এইবার এই নিচে কোনো মাত্রাকে না রেখে আমরা সেটাকে ওপরে তুলে দিই, তার পাওয়ারটাকে নিচ থেকে ওপরে গেলে যেরকম হবে সেই অনুযায়ী নিয়ে যায়। এল টু দি পাওয়ার 3 আছে, এটা যদি ওপরে যায় এল টু দি পাওয়ার -3 হবে।
তাহলে এইখান থেকে তুমি ডাইমেনশন অফ ডেন্সিটি পেয়ে গেলে। এইভাবে তারপরে এটা বের করতে গেলে আমার যেটা প্রথমেই জানতে হবে রিলেশন বিটুইন ডিরাইভড কোয়ান্টিটি অ্যান্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, অর্থাৎ এই লব্ধ রাশিটার সাথে যে মৌলিক রাশিগুলো তাদের যে সম্পর্ক সেইটা আগে জানতে হবে, তাহলেই কিন্তু আমরা মাত্রা বের করে নিতে পারি। একই রকমভাবে ভেলোসিটি, যেমন ভেলোসিটি আরেকটা এক্সাম্পল নিই, বেগ ইকুয়াল টু ভেলোসিটি ইকুয়াল টু হয় সরণ বাই সময়। সরণ হচ্ছে এক ধরনের লেন্থের ডাইমেনশন এল আর সময়ের ডাইমেনশন টি। এই টিটাকে যদি উপরে তুলতে চাই তাহলে কি দাঁড়াবে, এল টি টু দি পাওয়ার -1। এইভাবে দেখো আমার এই রিলেশনটা যে জানতে হবে, রিলেশনগুলো দিয়ে আমরা ডাইমেনশনগুলো বের করে নিতে পারি বাই ডেফিনেশন অর রিলেশন। এইবার এইটা আমরা ক্লাস 9-এ অলরেডি পড়েছি, কিন্তু আমাদের নতুন করে শেখার যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানালিসিস পার্টটা, অর্থাৎ ডাইমেনশন অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণ। এইটা আমাদের শিখতে হবে। এখানে মাত্রা বিশ্লেষণ শিখতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতিটা কি? ধরো তুমি একটা ফিজিক্যাল ইকুয়েশন লিখেছো, মানে তুমি একটা কি বলবো যে একটা সমীকরণ লিখেছো, ভৌত বিজ্ঞানে একটা সমীকরণ লিখেছো। সেই সমীকরণের যে কোয়ান্টিটিসগুলো নিয়েছো তুমি, ধরো আমি একটা এক্সাম্পল দিই, একটা সমীকরণ হচ্ছে এফ ইকুয়াল টু, বিখ্যাত একটা সমীকরণ নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এফ ইকুয়াল টু এম এ, তোমরা 9-এ পড়েছো। সমমাত্রিক নীতি এটাই বলে যে এর লেফটের দিকে যে কোয়ান্টিটিস রয়েছে তার যে মাত্রা এবং রাইটের দিকে যে কোয়ান্টিটি, দেখো এম ইন্টু এ, এইটা মিলে কিন্তু একটা কোয়ান্টিটি তৈরি হলো। এম হচ্ছে মাস, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। এই দুটোর একত্রিতভাবে যে মাত্রা হবে আর এই ফোর্সের মাত্রা সমান হতে হবে, এটাই হচ্ছে সমমাত্রিক নীতি। হ্যাঁ, সমমাত্রিক নীতিটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ আরেকবার একটু যদি আমি সংক্ষেপে বলি, মানে এক কথায় যদি বলি যে একটা ভৌত সমীকরণের লেফট সাইডের কোয়ান্টিটির যা মাত্রা রাইট সাইডের কোয়ান্টিটিরও মাত্রা সেম হবে। বা আমি আরেকটা অন্যরকম ইকুয়েশন দিয়ে বোঝাই, ধরো তোমরা এটাও বলেছিলে যে ভি ইকুয়াল টু কিউ প্লাস এটি, এখানে এর সাথে ডিফারেন্স একটা, দেখো এখানে লেফট সাইডেও একটা কোয়ান্টিটি, রাইট সাইডেও একটা কোয়ান্টিটি, কিন্তু এইখানে যেটা আমি নিয়েছি দেখো লেফটে একটা আর রাইটে দুটো কোয়ান্টিটি। এটা বোঝানোর জন্য দেখো এখানে ভি ছিল অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটি, ইউ ছিল প্রাথমিক বা ইনিশিয়াল ভেলোসিটি, এ অ্যাক্সেলারেশন, কি হচ্ছে টাইম। সমমাত্রিক নীতি অনুযায়ী এর যা ডাইমেনশন এরও ডাইমেনশন সেম হতে হবে। একই সঙ্গে আরেকটা নতুন জিনিস যেটা দেখো, এইদিকে যে দুটো কোয়ান্টিটিকে আমি অ্যাডিশন করেছি, অর্থাৎ ইউ প্লাস এটি, ইউ এর যে ডাইমেনশন এটির ডাইমেনশনও তাই হতে হবে, অর্থাৎ এর ডাইমেনশনে, তা না হলে ইকুয়েশনটা ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ ইকুয়েশনটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমি এটাকে যদি লিখতে চাই সমমাত্রিক নীতি অনুযায়ী, দেখো ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটে দিয়ে লেখা যেতে পারে, তাহলে ভি এর ডাইমেনশন, এটা বলা মানে হচ্ছে ডাইমেনশন অফ ভি ইকুয়ালস টু ইউ এর ডাইমেনশন হতে হবে ইকুয়ালস টু এটি এর ডাইমেনশন হতে হবে, তবেই এই ইকুয়েশনটা ভ্যালিড, নাহলে ইকুয়েশনটা ইনভ্যালিড। হ্যাঁ, এবং সত্যি সত্যি তোমরা যদি একটু ভেঙে দেখো সত্যি সেটা হবে। কি করে দেখো, ভি এর ডাইমেনশন, বেগের ডাইমেনশন তো তোমরা জানো এল টি মাইনাস ওয়ান, ইউটাও হচ্ছে বেগ, এটাও এল টি মাইনাস ওয়ান। এখন এইটা দেখো, এইটার ডাইমেনশনটা এল টি মাইনাস ওয়ান হয় কিনা, যদি হয় তাহলে বলবো ইকুয়েশনটা ঠিক, আর না হলে ঠিক নয়। দেখো আমরা ত্বরণের এইটি ডাইমেনশনটা একটু এখানে বের করে দেখা, ডাইমেনশন অফ এ ইন্টু টি, ত্বরণের ডাইমেনশন কি হয়, মানে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন এল টি মাইনাস টু, আমরা এটা ক্লাস 9-এ শিখেছি, দরকার হলে আরেকবার এখানে করে নেবে। আর এটা হচ্ছে টাইমের ডাইমেনশন কি, টি টু দি পাওয়ার, মানে শুধু টি, তার মানে টি টু দি পাওয়ার 1। তুমি এটাকে যদি এক করো, টি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 কি হবে, টি টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে গেলো। দেখো ডাইমেনশন কিন্তু মিলে গেল, অর্থাৎ একটা ইকুয়েশনে তুমি যে কোয়ান্টিটিসগুলো নিয়েছো লেফট সাইড বা রাইট সাইডে, তাদের কিন্তু ডাইমেনশন সেম হতে হবে। এটাই হচ্ছে সমমাত্রিক নীতি। এই সমমাত্রিক নীতিটায় দিয়ে আমরা ডাইমেনশন অ্যানালিসিসটা করবো। ডাইমেনশন অ্যানালিসিস থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারি, কী কী শিখতে পারি, এক হচ্ছে যে ধরো তোমার একটা
অজানা রাশি রয়েছে, অজানা বা ধরো একটা কোয়ান্টিটি সে অন্যান্য কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে, কিন্তু কিভাবে ডিপেন্ড করে সেটা তোমার জানা নেই, সেইটা তোমরা ডাইমেনশন অ্যানালিসিস থেকে বের করতে পারো। আর যেটা করতে পারো যে বিভিন্ন ইউনিটের মানে সিস্টেম অফ ইউনিট, মানে তো অনেক রকম হয়, এসআই বা সিজিএস, তোমরা এই সিজিএস এবং এসআই এর মধ্যে রিলেশন কী হবে। ধরো আমি জানি যে ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, তাদের মধ্যে যে রিলেশনটা সেটা তোমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে বের করে নিতে পারো। বা আমরা এই দুটো জিনিসই শেখাবো। ফার্স্টে আমি এইটা একটু শেখাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে যে মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে কি করে একটি ভৌত রাশি অন্যান্য ভৌত রাশির ওপর কিভাবে নির্ভরশীল তা নির্ণয়। মানেটা কি দেখো, আগে মানেটা বুঝো। যেমন আমি একটা এক্সাম্পল বলি যে ডেনসিটির ডাইমেনশন আমি দেখিয়েছিলাম, কি ছিল ডাইমেনশন অফ ডেনসিটি ইকুয়াল টু ছিল m(l⁻⁻3). এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ডেনসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস অ্যান্ড ডেনসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ লেন্থ। দেখো l⁻⁻3 এই যে জিনিসটা, এইটা তো আমরা সরাসরি ডেফিনেশন থেকে নিয়ে এসেছি। এবার ধরো তোমার কোনো একটা রিলেশন জানা নেই, তুমি ধরো জানো না D = মাস পার ভলিউম, তখন তুমি ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্য নিয়ে তুমি কিন্তু বের করে নিতে পারবে যে তার মাত্রাটা কী হবে, তাদের রিলেশনটা কী হবে, যে মাস পার ভলিউম এই রিলেশনটা কিন্তু এখান থেকে বের করে নেওয়া যেতে পারে। অর্থাৎ একটা কোয়ান্টিটি আদার্স কোয়ান্টিটির ওপর কীভাবে ডিপেন্ডেন্ট সেইটা কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে বের করে নিতে পারি। আমি প্রথমেই যেটা করব 1 নম্বরে, সেটা হচ্ছে ধরো আমরা যদি একটা সিম্পল পেন্ডুলাম নিই, একটা সিম্পল পেন্ডুলাম কি, এটা যদিও তোমাদের পড়ানো হয়নি, যদি খুব একটা দরকারও নেই, এটা ফিজিক্স সে অর্থে কাজে লাগবে না। ধরো একটা সিম্পল পেন্ডুলাম কি, একটা সুতোর সাথে একটা ভরকে তুমি ঝুলিয়ে দিয়েছো, তাকে যদি তুমি হাত দিয়ে তার, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, সেখান থেকে ধরো একটুখানি দূরে সরিয়ে দিলে, ছেড়ে দিলে কি হবে, সেটা এরকম দুলতে থাকবে, মানে একবার এদিক থেকে এদিকে আসবে আর একবার এদিক থেকে এদিকে আসবে, এটাকে বলা হয় সিম্পল পেন্ডুলাম, এরকম বারবার দুলতে থাকবে। তো এর একটা টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ডটা কি, ধরো এখান থেকে সে স্টার্ট করলো, করে এইখানে গেল, গিয়ে আবার ব্যাক করে তার ইনিশিয়াল জায়গায় ফিরে এলো। এই টোটাল যে টাইমটা, মানে যেখান থেকে স্টার্ট করেছিল সেখান থেকে গিয়ে আবার সেই জায়গায় ফিরে আসতে যে টাইমটা লাগে, সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। এখন এই টাইম পিরিয়ড এর রাশিমালাটা কি হবে, মানে এর ইকুয়েশনটা কি হবে, সেটা দেখো আমাদের কিচ্ছু জানা নেই, কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে সেটা আমরা বের করে নিতে পারবো। কি করে, আমি ধরে নিচ্ছি, ধরি সরল দোলগতি সিম্পল পেন্ডুলাম দোলগতির পর্যায়কাল বা দোলনকাল, টাইম পিরিয়ড, হ্যাঁ, এটা ক্যাপিটাল টি দিয়ে লিখলাম। কার উপর ডিপেন্ড করে, আমি ধরে নিচ্ছি পেন্ডুলামের ভর মানে প্রপোর্শনাল টু, আচ্ছা আগে লিখে নিই কার উপর ডিপেন্ড করে। পর্যায়কাল নির্ভর করে পেন্ডুলামের ভর, যেটাকে আমরা ছোট হাতের m দিয়ে লিখছি, হ্যাঁ, ভর কমা লেন্থ অফ সিম্পল পেন্ডুলাম, পেন্ডুলামের দৈর্ঘ্য, ছোট হাতের m, এবং অভিকর্ষজ ত্বরক g এর উপর নির্ভরশীল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি করে আমরা জানবো যে এই তিনটে কোয়ান্টিটির উপর নির্ভর করে, আর কিভাবে নির্ভর করে সেটা কিন্তু আমাদের কিচ্ছু জানা নেই।
আমরা জাস্ট এর মানে ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্য নিয়ে আমাকে আগে এই জিনিসগুলোকে সাপ্লাই করতে হবে। কার কার উপর ডিপেন্ড করে, মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমাকে বলে দেবে যে এর ওপর ডিপেন্ড করে, কিন্তু কিভাবে ডিপেন্ড করে, মানে পাওয়ারে কি আসবে, পাওয়ারে 1 আসবে কি 2 আসবে কি সমানুপাতিক হবে কি ইনভার্সলি প্রপোর্শনাল হবে, সেইটা কিন্তু বলা থাকবে না। সেইটাই আমরা বের করব ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস। কিভাবে দেখো, আমি এবার বলেছি যে এদের উপর নির্ভর করে, কিন্তু কিভাবে নির্ভর করে সেটা তো আমি জানি না, সেটা আমরা ধরে নেব। লেট ধরি কি যে টি ইজ প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x প্রপোর্শনাল টু l টু দি পাওয়ার y, বা আচ্ছা দরকার নেই, একেবারে ধরে নিতে পারো m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y আর g টু দি পাওয়ার z, যেখানে x y z এরা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, যেখানে x, y, z ধ্রুবক। এইবার দেখো আমি একটু বুঝিয়ে দিই, ফার্স্ট একটা বুঝতে পারলে সব ইজি হয়ে যাবে। দেখো তুমি x এর, y এবং z এর ভ্যালুটা যদি পেয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে ডিপেন্ড করে। সাপোজ দ্যাট m ইজ 1, তাহলে বলবো t ইজ প্রপোর্শনাল টু m, মানে m যদি 1 হয় তাহলে সমানুপাতিক, m যদি -1 হয় তার মানে কি mটা নিচে নেমে গেল, অর্থাৎ ভরের ব্যস্তানুপাতিক হয়ে যাবে। আর যদি m বলছি x, আর x যদি 0 হয় তাহলে বলবো ভরের উপর ডিপেন্ডই করে না। এই x এর ভ্যালুটা একই রকম ভাবে y এর ভ্যালুটা, z এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, এটাই আমাদের কাজ। ওকে, তো আমরা সেটা একটু বের করার চেষ্টা করব। আচ্ছা, এবার এখানে দেখো একটা ইকুয়েশনে সমানুপাতিক চিহ্ন থাকলে আমরা কি করি, ধ্রুবক নিয়ে নিই। t ইকুয়াল টু k ইন্টু m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার g টু দি পাওয়ার z। একটা জিনিস মাথায় রাখবে, এই ক্ষেত্রে এই k যে ধ্রুবকটা, এটা কিন্তু মাত্রাহীন ধ্রুবক, সব সময় উল্লেখ করতে হবে, মাত্রাহীন ধ্রুবক। এটা কিন্তু মাত্রাহীন ধ্রুবক, মাত্রা থাকলে আমরা আর ইকুয়েশনটাতে এগোতে পারবো না, এটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবক। এইবার ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে আমি কি করে এগোবো, দেখো এই যে কোয়ান্টিটি যাদের এখানে ডাইমেনশন আছে, কার আছে, টাইম, মানে দোলনকাল তো একটা সময়, পর্যায়কাল বা দোলনকাল মানে তো টাইম, তাহলে এটা টাইম, ভর, দৈর্ঘ্য, অভিকর্ষজ ত্বরণ, এদের যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশন গুলো বসিয়ে দিতে হবে। তাহলে আর তুমি এটাকে ইকুয়েশন 1 বলো, ডাইমেনশন গুলো যদি বসাও তাহলে কি দাঁড়াচ্ছে, টি এর পাওয়ারে 1 আছে, তাহলে মাত্রা বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা মাত্রা বসিয়ে, দেখো টি এর পাওয়ারে 1, তাহলে টি থাকলো, মানে টি টু দি পাওয়ার 1 হয়ে গেল। ওকে, মানে টাইমের মাত্রা টাইমই হয় ক্যাপিটাল টি। আচ্ছা, কে কোনো মাত্রা নেই, সেজন্য কে এর মাত্রা নেই মানে কি, সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করতে পারি, নাও করতে পারি, এটা মাত্রা নেই, দরকার হলে কিছু লিখতে হবে। মাস, মাসের মাত্রা কত, ক্যাপিটাল এম, তার পাওয়ারে কি আছে সেটা বসাতে হবে, পাওয়ারে তার কি আছে, এক্স আছে, সেটা বসাতে হবে। আচ্ছা, লেন্থ, দৈর্ঘ্যের মাত্রা কত, ক্যাপিটাল এল, তার পাওয়ারে কি আছে, ওয়াই, সেটা এখানে বসাতে হবে। আচ্ছা, জি, অভিকর্ষজ ত্বরণ বা ত্বরণ, ত্বরণের মাত্রা কি হয়, এল টি মাইনাস 1, এইটা কিন্তু আগে জেনে নিতে হবে। তাহলে ত্বরণের জায়গায় আমি ত্বরণের মাত্রা বসালাম, পাওয়ারে যা ছিল সেটা বসিয়ে দেবো, জেড বসিয়ে দিলাম। এইবার এটাকে ভাঙতে হবে। তাহলে আমি যদি ভাঙি, একটু এদিকটা চলে যাচ্ছে, একটু দেখো, তাহলে টি টু দি পাওয়ার 1 হলো ইকুয়াল টু, দেখো এখানে কি দাঁড়াচ্ছে, m টু দি পাওয়ার x, আর কোথাও m নেই, আমি একবারে করে দেবো এটা, হ্যাঁ, আর কোথাও m নেই, তার মানে m টু দি পাওয়ার x ই থাকলো। আচ্ছা, l টু দি পাওয়ার কি হচ্ছে, দেখো একটু, এখানে একটা y আসছে আর এখানে একটা l টু দি পাওয়ার z আসছে, দুটোর গুণফল করলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তার মানে l টু দি পাওয়ার y প্লাস z। আর t টু দি পাওয়ার, দেখো একটাই টি আছে এই পুরো ইকুয়েশনে, টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার z, তার মানে -1 আর z গুণ করে টি টু দি পাওয়ার -z হয়ে গেল। এইবার আমি এই ইকুয়েশনের যে পাওয়ার গুলো এসছে, পাওয়ার গুলোকে কম্পেয়ার করব বোথ সাইডে। দেখো এদিকে m নেই, তার মানে কি আমি ধরে নিতে পারি m টু দি পাওয়ার 0, কারণ m টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে m টু দি পাওয়ার 0 একটা সংখ্যা এমনই যে তার সাথে যদি আমি টি টু দি পাওয়ার 1 কে গুণ করি কিচ্ছু যায় আসে না, কারণ এটার মানে তো 1 দিয়ে গুণ করতেই পারি। তাহলে আমি যদি বোথ সাইডে একই রকম ভাবে, দেখো এখানে এল আছে অথচ এখানে এল নেই, তাহলে এখানেও এল টু দি পাওয়ার 0 বসিয়ে নিতে পারি, কারণ এল টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ দুটো এককে গুণ করে দিলাম, তাতে কিছু যায় আসে না। এইবারে আমরা কি করব, বোথ সাইডের পাওয়ারকে কম্পেয়ার করব, কম্পেয়ারিং পাওয়ার, তাহলে কি পাচ্ছি, দেখো এখানে m টু দি পাওয়ার 0, এখানে m টু দি পাওয়ার x, তার মানে এখানে x ইকুয়াল টু কম্পেয়ারিং করে 0 পেয়ে যাচ্ছি তুলনা করে। আচ্ছা, এখানে দেখো l টু দি পাওয়ার y প্লাস z, তাহলে y প্লাস z which is equals to 0, কারণ এদিকে l টু দি পাওয়ার 0 আছে, কম্পেয়ারিং করছি কিন্তু পুরোপুরি তুলনা। আর t টু দি পাওয়ার -z আর এদিকে t টু দি পাওয়ার 1, তার মানে -z ইকুয়াল টু 1, বোঝা গেল? অর্থাৎ ভালো করে বুঝে নাও, এর সাথে এর তুলনা হলো।
দুটো দাগ দিচ্ছি এখানে, এর সাথে এর তুলনা হলো, একে তিনটে দাগ দিচ্ছি, এর সাথে এর তুলনা হলো। কেন? তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ডাইমেনশনের পাওয়ারগুলোকে কম্পেয়ার করলাম। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, x ইকুয়াল টু 0, তার মানে m⁻0 অর্থাৎ মাসের উপর ডিপেন্ড করে না। প্রথমেই আমি এটা বুঝে গেলাম। এবার কথা হচ্ছে যে তাহলে এল আর জি এর উপর কি করে ডিপেন্ড করবে সেইটা বের করতে গেলে দেখো এইখান থেকে এটাকে ইকুয়েশন 2 বলবে, এটাকে ইকুয়েশন 3 বলবে, এটাকে ইকুয়েশন 4 বলবে। তাহলে দেখো ইকুয়েশন 4 থেকে তুমি যেটা পাচ্ছ z ইকুয়াল টু -1, ও সরি একটুখানি খেয়াল করো, আমি একটা জিনিস একটু ভুল লিখেছিলাম, আবার একটু বলে দিই, রেকটিফাই করে দিই। এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 নয়, টি টু দি পাওয়ার -2। এটা এই জায়গাটা আমি মিস্টেক করেছি, আমি এখন ধরা বলবো টি টু দি পাওয়ার -2 হবে এখানে। ওকে, তাহলে এখানে যদি -2 হয় তাহলে এখানে টি টু দি পাওয়ার -2 ইন্টু জেড -2z, অর্থাৎ এখানে টি টু দি পাওয়ার -2z। তাহলে এখানে -2z আর এখানে 1, এইখানে তাহলে -2z ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে z ইকুয়াল টু যদি আমি -2 কে এদিকে নিয়ে চলে আসি তাহলে -1/2 হয়ে যাচ্ছে, তাহলে z ইকুয়াল টু -1/2 পেয়ে গেলাম। এইবার ইকুয়েশন 3 তে z এর মান বসে y পেয়ে যাব। তাহলে ফ্রম ইকুয়েশন 3 আমরা কি পাচ্ছি, y প্লাস -1/2 ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 1/2। তাহলে দেখো তিনটে কোয়ান্টিটি পেয়ে গেছো, x টু দি পাওয়ার x এর মান 0, y এর মান 1/2, z এর মান -1/2। তাহলে এইবার তুমি ইকুয়েশন 1 এ চলে যাও, অর্থাৎ ইকুয়েশন 1 থেকে তুমি দেখো কি পাচ্ছ, t ইকুয়ালস টু কে এর মতো থাকলো, m টু দি পাওয়ার 0 অর্থাৎ ভরের উপর পর্যায়কাল বা দোলনকাল নির্ভর করে না, m টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। l টু দি পাওয়ার y এর মান হচ্ছে 1/2 আর g টু দি পাওয়ার -1/2। আমি যদি আরেকবার লিখি k ইনটু থাকলো, এটা হচ্ছে l টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই g টু দি পাওয়ার -1/2 কে যদি নিচে নিয়ে চলে আসে তাহলে -1/2, তার মানে k ইনটু l বাই g টু দি পাওয়ার 1/2। এটাই হচ্ছে পর্যায়কাল। এটাকে যদি আমি একবারে লিখি, আরেকটা লাইন লিখবো, হ্যাঁ, k ইনটু দেখো রুট ওভার l, মানে হাফ মানে তো রুট ওভার l বাই জি। এই হচ্ছে দেখো, তার মানে আমরা আমাদের এইমটা কি ছিল, আমাদের উদ্দেশ্য কি ছিল, টি কি করে লেন্থের উপর ডিপেন্ডেন্ট, কি করে জির উপর ডিপেন্ডেন্ট সেটা বের করা। তা আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম। দেখো এইখান থেকে আমরা বলতেই পারি t is proportional to root over l and t is inversely proportional to root over g, অর্থাৎ t হচ্ছে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক আর t হচ্ছে অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা কিন্তু এটা জানতাম না যখন প্রবলেমসটা আমরা স্টার্ট করেছিলাম, এটা কিন্তু আমরা জানতাম না, সেটা কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। এইটাই হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিসের আমাদের লাভ। কিন্তু এর একটা অসম্পূর্ণতাও আছে। অসম্পূর্ণতাটা কোথায়? একটা জিনিস খেয়াল করে যে কি, এটা তো কনস্ট্যান্ট, এটাই হচ্ছে অসম্পূর্ণতা। এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে বের করতে পারি না, এটাই হচ্ছে এর অসম্পূর্ণতা, হ্যাঁ, লিমিটেশনস বলতে পারো। আর আরো কতগুলো লিমিটেশনস রয়েছে, যেমন ফার্স্ট টাইম বলেছিলাম যে কেটা ডাইমেনশনলেস হলে তবেই আমরা মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করতে পারবো, অর্থাৎ মাত্রাযুক্ত কোনো ধ্রুবক যদি এখানে চলে আসে তাহলে আমরা হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম ডাইমেনশন অ্যানালিসিস থেকে, সেটা হচ্ছে আমরা ইউনিটকে কনভার্ট করতে পারি, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট কনভার্ট করতে পারি। হ্যাঁ, সেই জায়গাটা একটু দেখো। আমার একটা কথা বলি ছাত্রছাত্রীদের, যে আমার ভিডিওটা হবে 30 মিনিটের, আমার যে টাইম আছে সেইটাকে আমি ওভারলুক করে এর উপর বেস করে কতগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করি। দেখো, আচ্ছা, এরকম আরও কতগুলো বিষয় বইতে রয়েছে, কতগুলো বিষয় তোমরা একটু অবশ্যই বইটা ফলো করবে। ভিডিও ক্লাসের মাধ্যমে সবটা হয়তো ক্ল্যারিফাই কতটা হচ্ছে আমি জানি না, বইটা কিন্তু ভীষণভাবে ফলো করতে হবে, তা নাহলে কিন্তু শিখতে পারবে না। আচ্ছা, আর যে জিনিসটা আমি শেখাবো তোমাদের, যেমন কতগুলো প্রশ্ন আমি সলভ করি। যেমন একটা কোশ্চেন এরকম থাকে, কোনো একটা ইয়ারেও এসেছিল, আমি একটু কোশ্চেনটা একটু দেখে নিই। হ্যাঁ, যেমন আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা লিখি, কোশ্চেন 1। যেমন তোমাকে একটা বললো যে পি প্লাস এ বাই, এটা বিখ্যাত একটা কোশ্চেন, সেই জন্য আমি এটা আগে লিখছি, পি প্লাস এ বাই বি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এই সমীকরণটা, এটাকে বলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, তোমরা বোধহয় জানো। হ্যাঁ, এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে তোমাকে বলবে, দেখো এখানে সমীকরণে পি হলো চাপ, ভি হলো আয়তন,
আচ্ছা বি টি হলো উষ্ণতা হলে তোমায় বলবে হলে এ ও বি এর মাত্রা নির্ণয় করো। হ্যাঁ, যেখানে এ বি হচ্ছে ধ্রুবক, এ বি হচ্ছে ধ্রুবক। বলে রাখি কি করবে, মনে রাখবে যখনই একটা ইকুয়েশনে দুটো কোয়ান্টিটিকে অ্যাডিশন করা হয় তখন সেই দুটো কোয়ান্টিটির মাত্রা সমান না হলে তাদের অ্যাডিশন করা যায় না, বা সাবস্ট্রাকশন করা হয়, বিয়োগ করা হয়, তখনও তাদের মাত্রা সমান না হলে তাদের সাবস্ট্রাকশন করা যায় না। তার মানে আমরা এই ইকুয়েশনের দিকে তাকিয়ে আমরা বলতে পারবো যে পি এর যে ডাইমেনশন আর এ বাই বি স্কোয়ারের ডাইমেনশন সেম, না হলে তাদের অ্যাডিশন করা যেত না। অর্থাৎ প্রেশারের ডাইমেনশন আমরা সলিউশন করার জন্য এইভাবে করবো, এ বাই বি স্কোয়ারের ডাইমেনশন সেম হতে হবে। এবার দেখো প্রেশারের ডাইমেনশন তোমার জানা আছে, চাপের ডাইমেনশন কি হয়, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এ ডাইমেনশন জানি না, এটাই তো বের করবো, ডিভাইডেড বাই ভি, ভি মানে হচ্ছে আয়তন, আয়তনের ডাইমেনশন কত হয়, এল টু দি পাওয়ার 3, তার আবার স্কোয়ার রয়েছে, তার মানে এল টু দি পাওয়ার 3 টু তার স্কোয়ার, মানে এল টু দি পাওয়ার 6 হয়ে গেল। এইবারে দেখো তুমি এখানে এক ধরো বজ্র গুণ করে দাও, অর্থাৎ এ ডাইমেনশন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইটাকে যদি ক্রস গুণ করো এম ইন্টু এল টু দি পাওয়ার -1 ছিল আর এল টু দি পাওয়ার 6, তার মানে -1 + 6 হয়ে গেল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। ব্যাস, এই ডাইমেনশন পেয়ে গেল। সিমিলার হয়তো বি এর ডাইমেনশন কি করবে, দেখো বি আর বি এরা ডাইমেনশনাল সেম না হলে ইকুয়েশনটাকে লেখা যেত না, তার মানে আমরা বলতে পারি ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ বি, অর্থাৎ ডাইমেনশন অফ L3 ইকুয়াল টু বি। এইটা হচ্ছে বি এর ডাইমেনশন। ওকে, এই গেল একটা প্রশ্ন। আরেকটা ইকুয়েশন যেমন দেয়, দেখো আরেকটা ইকুয়েশনের কথা আমি বলবো, যেমন তোমাকে হয়তো একটা ইকুয়েশন লিখে দিতে বলো যে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ওয়াই ইকুয়াল টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। একটা ইকুয়েশন দিয়ে বললো যে ওমেগা ও কে এর মাত্রা নির্ণয় করো। অদ্ভুত লাগবে, কি করে করবো, আবার সে একই কথা। মনে রাখবে যে এই ভেতরে সাইনের ভিতরে, সাইন মানে কি একটা কোণ অনুপাত, তার ভেতরে কি থাকে, এটা একটা অ্যাঙ্গেল মানে কোণ, কোণ কিন্তু ডাইমেনশন লেস হয়, কোণের কি কোনো মাত্রা হয় না, হয় না। তাহলে এই যে ওমেগা টি এটার একটা কোণ, মানে তুমি ধরো এটাকে θ1 বললে, মাইনাস কে এক্স এটাও একটা কোণ θ2, অর্থাৎ মানে তুমি এটাকে মনে মনে ভাবতে পারো সাইন অফ θ1 মাইনাস θ2, যেখানে θ1 θ2 দুটোই হচ্ছে কোণ এবং কারোরই কোনো মাত্রা নেই, অর্থাৎ দুটোই ডাইমেনশন লেস। আর ডাইমেনশন লেসকে আমরা কি করে লিখি, 1 দিয়ে লিখি, একটু আগে দেখিয়েছি। তার মানে আমি বলতে পারি এটা যেহেতু একটা কোণ, অর্থাৎ ওমেগা টি ওভারঅল একটা কোণ, তার ডাইমেনশন কত হবে, ডাইমেনশন লেস অর্থাৎ 1, অর্থাৎ ওমেগা টি ওভারঅল ডাইমেনশন 1। তার মানে আমি ওমেগা ইন্টু টি ডাইমেনশন 1। আচ্ছা, তাহলে টি এর ডাইমেনশনটা কত হচ্ছে 1 বাই ওমেগা। একটু খেয়াল এই জায়গাটা একটু আমাকে, আচ্ছা সরি, আমাকে ওমেগার ডাইমেনশন বলতে, ডাইমেনশন অফ ওমেগা ইকুয়াল টু ডাইমেনশন অফ টি। আচ্ছা, টি এর ডাইমেনশন কত হয় আমরা জানি 1 বাই ক্যাপিটাল টি, সময় তো, টি তো টাইম, হ্যাঁ টিটা হচ্ছে টাইম, এটা একটু বলে দেওয়া উচিত ছিল। টি হলো সময় আর এক্স হলো সরণ, হ্যাঁ এক্সটা হচ্ছে দূরত্ব, তার মানে ওমেগার ডাইমেনশন টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। আমরা কিন্তু এইভাবে বের করি। ঠিক একই রকম ভাবে যখন কে এক্স এর কথা ভাববো, কে এক্স এরও কিন্তু ওভারঅল ডাইমেনশন কত, লেস অর্থাৎ 1। তার মানে ডাইমেনশন অফ কে ইকুয়াল টু 1 বাই ডাইমেনশন অফ এক্স। আচ্ছা, এক্স মানে দূরত্ব, দূরত্ব ডাইমেনশন এল, তার মানে এল টু দি পাওয়ার -1। এইভাবে কিন্তু আমরা ডাইমেনশনগুলো বের করে নিতে পারি। আচ্ছা, আমি এবার তোমাদের একটা কাজ দেব। তোমরা ধরো তোমাকে একটা ইকুয়েশন এরকম দেওয়া হচ্ছে যে x ইকুয়াল টু a ইন্টু টি প্লাস বি ইন্টু টি স্কোয়ার হলে a ও b এর মাত্রা কত, যেখানে x হলো সরণ, a হলো ত্বরণ আর t হলো সময়। করে দেখো তো যে কি দাঁড়ায়, সরি এটা বলবো না, x সরণ t হচ্ছে সময়। তাহলে এখানে a আর b এর মাত্রাটা একটু বের করে দেখাবে। ঠিক আছে, এই কাজগুলো একটু বইয়ে এরকম আরও অনেক এক্সাম্পল রয়েছে,
যেগুলো তোমরা সলিউশন করলে তোমাদের ডাইমেনশন সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। একটা জিনিস শুধু এখানে বাদ পড়ে গেল, সেটা হচ্ছে ইউনিট কনভার্সন। আমার টাইমটা যেহেতু 30 মিনিটের ভিডিও আমি করবো ঠিক করেছি, সেটা এখানে দেখানো গেল না। তোমরা একটু বইটা একটু অবজার্ভ করো, ওটা ফলো করো। যদি সমস্যা হয় তাহলে নিশ্চয়ই নেক্সট কোনো ভিডিওতে আমি ক্লাসটা নিয়ে আসবো। ক্লাস 11-এর ছেলেমেয়েরা একটু ভালো করে দেখো, পড়ো। তোমাদের এটা প্রথম ভিডিও ক্লাস। আমি যদি তোমাদের ভালো লাগে নেক্সট আরও কতগুলো ভিডিও ক্লাস আমি তোমাদের নেব। বাই।